ভারতের মত বদলে স্থবির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 4 লেন প্রকল্প দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সারা দেশে এইচএসসির ফল প্রকাশ, আবারও তলানিতে যশোর বোর্ড। দিনাজপুরে কমেছে পাশের হার ও জিপিএ-5। উৎসব মুখর পরিবেশে শেষ হল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং মোংলায় বিএনপির উঠান বৈঠক, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ভারতের অর্থায়ন বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 4 লেন প্রকল্প। যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হলেও রাজনৈতিক পট পরিবর্তনের মত পাল্টে ফেলে ভারত। এদিকে 4 লেনের আশায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সরু ও বিপজ্জনক বাঁকের এই মহাসড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। কুমিল্লা থেকে জাহিদ পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। মারণ ফাঁদে পরিণত হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক। গত 2 বছরে 2 শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন এই মহাসড়কে। আহত হয়েছেন 2000-এরও বেশি মানুষ। প্রতিদিন দীর্ঘ যানজটের ফলে ভোগান্তি বাড়ছে মানুষের। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালে বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত 54 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন পায়। তবে 2024 সালের 5 আগস্টের পর ভারতের যৌথ অর্থায়ন বন্ধ হওয়ায় স্থবিরতা নেমে আসে পুরো প্রকল্পে। ওখানে দোকানগুলো না থাকে তাইলে যানবাহনের কোনো সমস্যা হয় না, পরিশ্রম হয়তো কোনো সমস্যা না, তাহলে যাত্রীদেরও কোনো সমস্যা হবে না এবং যাত্রীরা সুপে স্বাচ্ছন্দ্যে পারাপার হতে পারবে। আর অনেক এক্সেল ভেঙে যায়, অনেক জামজোট হয়, অনেক কিছু হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে গাড়ি আরো দুর্গতি আমাদের আরো বাইরে যায়। গত 3 বছরে কুমিল্লার অংশে 40 কিলোমিটার সড়কে 160টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশের তথ্য মতে এসব দুর্ঘটনায় 92টি প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে প্রায় 2 শতাধিক। তবে 1.5 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে দাবি স্থানীয়দের। যার দোকান থেকে জামদার ট্যুর হয় ট্যান্টমেন্ট থেকে হলো 55 দ্বীপ আছে। বাজারে যারা দোকানদার তাদেরকে যদি উচ্ছেদ না করা হয় তিনি দুর্ভোগ কোনোদিনই যাবেন। আর তাছাড়া হয়েছে রাস্তাঘাট অতিবৃষ্টির কারণে বন্যার কারণে যে নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করার আজ কোনো অভিজ্ঞতা নেওয়া হয় না। যতক্ষণ রাস্তা না হইবে এখন জামে থাকবো। সকালে 7টা থেকে আরম্ভ হয়, অঙ্ক একটু গ্যাপ আছে, গ্যাপ নাই ওই এদিকে আছে, ওদিকে গেলে আপনার গাড়ি দেখবেন জাম সিরিয়াল লেগে দিচ্ছে, ওদিকে রাস্তা ভালো। এদিকে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগরের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছে। প্রতিদিনের যানজটে অতিষ্ঠ জনসাধারণ। দ্রুত সংস্কারের দাবি তাদের। যাত্রীদের দুর্ভোগ কমাতে মধ্যমেয়াদে দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এছাড়া অর্থায়ন বন্ধ হওয়ায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসক। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অ্যাডাম ক্যাপ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 2:10 আগুন লাগার খবর পেয়ে ইপিজেড, আগ্রাবাদ, বাইজিদ ফায়ার সার্ভিসের 16টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া ফ্যাক্টরির 9তলা ভবনটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ময়মনসিংহের সবজিতে ভরপুর বাজার, কেজিতে দাম কমেছে 10 টাকা। শহরের বাজার দর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের কাঁচা বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে। ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, চর ঈশ্বরদিয়া, শিরতা, পরাণগঞ্জ, এসব ইউনিয়নে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়। আর এই বাজারটি কাছাকাছি হওয়ার কারণে বিপুল পরিমাণ সবজি প্রতিদিন এই বাজারে নিয়ে আসা হয় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। তবে সম্প্রতি সময় ধরে এই বাজারটিতে যেটি দেখেছি যে দামের ঊর্ধ্বগতি বিরাজ করছে, ফলে যারা নিম্ন এবং মধ্যম আয়ের ক্রেতা রয়েছে তারা কিন্তু চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আজকে এই বাজারটিতে এসে দেখেছি যে বিপরীত চিত্র অবস্থান করছে, অর্থাৎ যেই সম্প্রতি সময় ধরে যেই দামের ঊর্ধ্বগতি ছিল সেখান থেকে একটু নেমে এসেছে। বর্তমানে সবজির দাম 10 টাকা পর্যন্ত কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহ দেখেছি যে এই বাজারে কাঁচামরিচ 170 টাকা কেজিতে বিক্রি হয়েছে, তবে এখন কিন্তু তা নেমে বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এছাড়া সবচেয়ে কমেছে শসার দাম। গত সপ্তাহ শসা বিক্রি হয়েছে 60 টাকা কেজিতে, কিন্তু এখন কিন্তু এই শসার দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য সবজির দাম 10 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে করলার দাম 90 টাকায় বিক্রি হচ্ছে, অথচ এই করলা গত সপ্তাহ 100 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া চায়না গাজর, মোটা গুল, বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়া এগুলোর দামও কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে চায়না গাজর 130, মোটা গুল বেগুন 110, ঝিঙে 60 এবং মিষ্টি কুমড়া কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের সর্বশেষ। দর্শক, ময়মনসিংহের কাঁচা বাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক হয়। উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এই সময় তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে 31 দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে তুলে ধরেন 31 দফা সমূহ। এই 31 দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি। প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী 5 বছরে সারা দেশে 30 কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এই গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা 31 দফার মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরা হয়। কেউ কোনো দুর্নীতি করুক, এটা আমরা চাইবো না, বিশেষ করে দলের নামে। আমাদের প্রিয় ভাই গ্রামের 3 দিকে নদী ছিল, এখন হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভরাট। আপনারা যদি এটা খেয়াল করেন, সত্যিকার আমার গ্রামের 3 দিকে নদী ছিল, এখন হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভরাট হয়ে গেছে। আগে আমাদের গ্রামে মাঝিরা নৌকা চালাতো, জেলেরা মাছ ধরতো, কৃষকরা কৃষি কাজ করতো। এই সভ্যতা হারিয়ে গেছে আমাদের ওখানে। আমরা চাই আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে, যেটা খুবই জরুরি। এই যে গরম পড়তেছে, আমাদের পরিকল্পনা আগামী 5 বছর বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা 30 কোটি গাছ লাগাবো। আমি একজন ওই টিমের সদস্য হিসেবে কাজ করছি, এই গাছ লাগানোর টিম আছে। বিএনপি কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি কি করা হবে 31 দফায় পরিষ্কার করে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। কমেছে পাশের হার ও জিপিএ-5। 9টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থান অষ্টম। এবছর যশোর বোর্ডে পাশের হার 50.20%। জিপিএ-5 পেয়েছে 5,995 জন শিক্ষার্থী। গেল বছর যশোর বোর্ডে পাশের হার ছিল 64.29%। জিপিএ-5 পেয়েছিল 9,749 জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় পাশের হার কমেছে 14%-এরও বেশি ও জিপিএ-5 কমেছে প্রায় 4,000। আর পাশের হার 48.86% নিয়ে সর্বনিম্ন অবস্থানে কুমিল্লা বোর্ড। অথচ যশোর বোর্ড 2021 সালে বোর্ড সেরা অবস্থানে ছিল। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রাজপথে থাকা ও ইংরেজিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে।
ব্যাপারে বলেছি সর্বোচ্চ নাম্বার দিতে যদি তার প্রাপ্যতা থাকে। অতএব আমি শিক্ষকদেরকে বা এক্সামিনারদেরকে আমরা বলেছিলাম যে আপনারা সর্বোচ্চ নাম্বার দেবেন যদি তার প্রাপ্যতা থাকে, আর যদি প্রাপ্যতা না থাকে আপনারা তাকে নাম্বার দেবেন না। আমরা যথাযথ মূল্যায়ন চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি আমরা চাই না। 100% পাস করলে আমরা যেমন খুশি হই, প্রকৃত মেধাবীরা পাস করলেও আমরা ঠিক একইভাবে খুশি হই। ইংরেজি ভীতিটা আমার ধারণা সবসময় সব যুগেই ছিল, এখনো আছে এবং হয়তো ভবিষ্যতে থেকেই যাবে যদিও না করা যায়। আমরা জানি যে বিশেষ করে স্কুল পর্যায়ে ইংরেজির শিক্ষক নিয়োগটা আনুপাতিক হারে কম, অন্য সাবজেক্টের টিচাররাও ইংরেজি পড়ান, কিন্তু এতে করে শিক্ষার মান ভালো হচ্ছে না। আমার মনে হয় ইংরেজির শিক্ষক নিয়োগ দিতে হবে, সাবজেক্ট ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে, তাহলেই এগুলো উত্তরণ করা সম্ভব হবে। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় একযোগে 17টি কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক মোস্তফা কামাল আকুন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত করা হয়েছে, তবে দু একটি কেন্দ্রে কিছু সংখ্যক ভেতরে ভোটার আছে, সেগুলো শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত 70% ভোট পড়েছে বলে জানান তিনি। তবে যে দুটি কেন্দ্রে ভোট এখনো চলছে সেটি দেখে 2-1% বাড়তে পারে। এর আগে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দীর্ঘ 35 বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করে। ভোটের উৎসব কেমন উপভোগ করছেন? একটু কথা বলবো আপনাদের সঙ্গে, কথা বলবো বলি। কোনো চাপ অনুভব করছেন কিনা? ভোট দিতে পেরে প্রথমবারের মতো আপনি হয়তো এই সাক্ষী হচ্ছেন। মোবাইল ঘড়ি কিছু রাখতে পারবেন না, নিজ দায়িত্বে রাখবেন। এমনকি এই ভাই একটু মেটাল জাতীয় কিছুই থাকবে না। সবথেকে যেটা ভালো লেগেছে ওদের আচরণটা, খুব সুন্দর মতো বলেছে যে আপু, ওনাদের যে কথা বলার ধরনটা, এই যে আমাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে। এখন আমি কাকে ভোট দিব এটা বলবো না, যোগ্য কাউকে দিব ইনশাআল্লাহ, তবে ওনাদের ব্যবহার সব মিলে ভালো লেগেছে। অনেক বেশি আনন্দিত এবং জানি না কখনো আর এটা সম্ভব হবে কিনা, কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আমি ভোট দিতে পারার থেকে আমি এক্সাইটেড কখন রেজাল্ট বের হবে, ফলাফল যখন বের হবে ওইটারই, আমি না দিতে পেরে ওইটারই অপেক্ষায় আছি। আমরা কাল রাত থেকেই প্রিপারেশন নিচ্ছি যে আজকে কাকে কাকে ভোট দিব। কাল রাত থেকে আমরা সব বান্ধবীরা একসাথে অনেক মজা করলাম, মেহেদি উৎসব করলাম, তারপর আজকে সকাল থেকে আবার একসাথে প্রিপারেশন নিচ্ছি কখন আসবো। সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আই থিঙ্ক আরও 2টা বা 3টা লাইন হলে ভালো হতো, যেহেতু একটা লাইন সেখানে অনেক চাপ বাড়ছে। যারা নির্বাচিত হবে তাদের কাছে চাওয়া এটা যে ক্যাম্পাসে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি কাকে ভোট দিব, আমি আমার যাকে যোগ্য মনে করব তাকে আমি ভোট দিব। আমাদের জন্য হলের যারা আছে সেই সব আপুরা তো সব কিছুই বলেছে, ইশতেহারগুলো, সেই ইশতেহার অনুযায়ী তাদেরকে ভোট দেওয়া। ছাত্রদের যেগুলো কথা তুলে ধরার মতো কেউ থাকে না, প্রতিনিধিত্ব করতে পারবে এমন একজনকে আমরা অবশ্যই। এদিকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও দুপুরের পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায়। উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের সংবেদনশীল কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয়, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। ছাত্রদল অভিযোগ করে সকাল থেকে তাদের প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, অথচ শিবির সমর্থিত প্রার্থীরা প্রবেশ করেছে। অপরদিকে ছাত্র শিবিরের দাবি ছাত্র দলের প্রার্থীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ভোট প্রক্রিয়ায় অনিয়ম ঘটাচ্ছে এবং তাদের হেনস্থা করছে। সকালে ভোটের শুরুতেই সিরাজি ভবনের সামনে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
গণতান্ত্রিক দল আমরা 17 বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য। আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব। আমরা নির্বাচনে অংশ নিয়েছি, আমরা নির্বাচন করব ব্যালটের মাধ্যমে। এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। 35 বছর ধরে যেই দিনটা আমরা দেখতে পারি নাই, যেই রাকসু নির্বাচন থেকে আমাদেরকে 35 বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল, বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি। সেই দিনটাতে আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভাইকে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাশের হার 57.49%। 2024 সালে এখানে পাশের হার ছিল 77.56%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 20.07%। বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মিস সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেছেন। এবার জিপিএ 5 পেয়েছে 6260 জন, যা 2024 সালে পেয়েছিল 14295 জন। অর্থাৎ জিপিএ 5 কমেছে 8035 জন। জিপিএ 5 ও পাশের হার দুটিই কমেছে, বেড়েছে শূন্য পাশের কলেজের সংখ্যাও। দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে 1,58,051 জন। এর মধ্যে পাশ করেছে 60,882 জন। ছাত্রদের পাশের হার 52.65 এবং ছাত্রী পাশের হার 61.92%। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা 27 জন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আজকের 2025 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল 1,08,659 জন। উপস্থিত ছিল 1,05,891 জন। পাস করেছে 60,882 জন। পাসের হার 57.49%। জিপিএ 5 পেয়েছে 6,260 জন। 100% পাস করেছে এরকম কলেজের সংখ্যা হলো 11টি, আর পাস করেনি এরকম কলেজের সংখ্যা হচ্ছে 43টি। নাটোরের ডাক চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয় ছিনতাই হওয়া 1,20,000 টাকা মূল্যের বউ রিকশাটি। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, বুধবার রাত 8টার দিকে ভুক্তভোগী রিকশা চালক তার বউ রিকশা নিয়ে ভাড়া খাটছিলেন। এ সময় যাত্রী বেশে বড় হরিশপুর এলাকা থেকে গুনারি গ্রাম অভিমুখী রাস্তায় নিয়ে গিয়ে বউ রিকশাটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় রিকশা চালক রাতেই নাটোর সদর থানায় একটি এফআইআর দায়ের করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের মত বদলে স্থবির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া 4 লেন প্রকল্প, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। সারা দেশে এইচএসসির ফল প্রকাশ, আবারও তলানিতে যশোর বোর্ড, দিনাজপুরে কমেছে পাশের হার ও জিপিএ 5। উৎসব মুখর পরিবেশে শেষ হলো রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। এবং মোংলায় বিএনপির উঠান বৈঠক, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।